কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলীর বুদ্ধির কাছে পরাজিত হয়েছে অরুণাভ। ধরা পড়ে গেছে সকলের সামনে যে ওই অপরাধী। পুলিশ ধরে নিয়ে গেছে খোকন আর অরুণাভকে। লকআপে ঢোকার সাথে সাথেই নিজের মূর্তি ধারণ করেছে। অরুণাভ খোকনকে মারধর শুরু করেছে যে তোর সাহস হলো কী করে আমার বিরুদ্ধে মুখ খোলার। ওকে এমন চেপে ধরেছে, ওর অবস্থা খারাপ। বলছে স্যার স্যার একটু শুনুন আমার কথাটা শুনুন। আপনি তো আমার দিদিকে চেনেন, দিদি যেরকম মানুষ, আমার মুখ চোখের অবস্থা দেখুন। উপায় ছিল না, আপনিও যদি ওখানে থাকতেন তাহলে আপনিও স্বীকার করে ফেলতেন। এবার ওরা কি করবে? ওখানে আরও যারা দোষ করেছে এমন অপরাধী রয়েছে, অবাক হয়ে তাকিয়ে দেখছে এদের দিকে। অরুণাভকে দেখে বলছে দেখো দেখো কীরম ফর্সা টুকটুকে, মনে হচ্ছে ভালো ঘরের ছেলে এখানে এসছে। দৌড়ে এসছিল, এসে ওর সাথে লড়াই করতে গেছে। লড়াই করতে গিয়ে চিৎকার করছে অরুণাভ। পুলিশ চলে এসছে। পুলিশ বলছে যে কি হচ্ছে এখানে, তোমরা যে যার মতো জায়গায় থাকো, ছেড়ে দাও ওকে। যারা অরুণাভকে অ্যাটাক করেছিল তারা বলছে দাঁড়াও, তোমার মজা দেখাবো রাতের বেলা। এর আগেও পুলিশ এসছিল যখন খোকনকে মারছিল অরুণাভ। এইসব কাণ্ড এখানে হবে না। ভাবছে যে কি করে ও ছাড়া পাবে, হাতে নাতে ধরা পড়ে গেছে। রাতের বেলা খেতে দিয়েছে রুটি, সেগুলো পাঁপড় ভাজার মতো, খাওয়া যায় না। ও তখন বলছে এইসব খাবার আমি এখানে খাবো? সবাই খেয়ে নিচ্ছে, কি করবে, উপায় নেই, ওকে বিদ্রূপ করছে। ও যখন খেতে গেল সেই সময় যে ওকে সকালে মারতে গেছিলো ওকে পেছন থেকে লাথি মেরে ফেলে দিল, উল্টে পড়ে গেল, ওর খাবারটা ছিনিয়ে খেতে আরম্ভ করলো। আবার মারপিট শুরু হয়েছে। এমন মেরেছে অরুণাভকে যে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। পুলিশ চলে এসছে, খোকন ডাকছিল পুলিশ, এসে ওর সেলটা আলাদা করে দিল। ওদিকে বাড়িতে দেখেছি অনিকেত শ্যামলীকে বলছে যে আপনার কাছে আমার ঋণের বোঝা বেড়েই যাচ্ছে দিন দিন, প্রত্যেকটা শোধ হয়ে যাচ্ছে কিন্তু আবার আপনার কাছে আমি ঋণ করে ফেলছি। তখন শ্যামলী বলল স্যার দেখুন যা করেছি আমরা সবাই মিলে করেছি, আমি তো একা কিছু করতে পারতাম না, আর আমি প্রাণ থাকতে এই বাড়ির কারোর ক্ষতি করতে দেব না। অনিকেত বলল অনন্যার সাথে আপনি আমার বিয়ে দিয়েছেন, আপনি হয়তো আমাকে ভালোও বাসতেন, বিয়েও করে সংসারও করছিলেন, কিন্তু আমরা কেউ কারোর কাছে হার মানলাম না। এমনকি অনন্যার সাথে আপনি ভালোবাসায় ভরিয়ে দুই বন্ধুর মতো সম্পর্ক স্থাপন করেছেন। শ্যামলী বলল আপনি যেরকম আমার বন্ধু, অনন্যাও আমার সেরকম বন্ধু, তাই ওর বিপদেও আমি সব সময় পাশে থাকব। অনিকেত শ্যামলীকে বলছে এরকম তো দেখা যায় না, যেখানে দুই নারী আর এক পুরুষ, আপনি সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আমি এটা ভেবেই অবাক হয়ে যাই, কি করে একটা মানুষ এরকম পারে, এরকম মানুষ তো আমি আগে কখনো দেখিনি। শ্যামলী বলল দেখুন স্যার, আমি যা করেছি আমার নিজের পরিবারের জন্য করেছি, এই পরিবারটাকে আমি নিজের মনে করি, সেই জন্যই করেছি। আগামীতেও আমি আবার একই রকমভাবে ঝাঁপিয়ে পড়ব বিপদে। এবার শ্যামলী বলল আপনি বলছেন তো যে আমি উপকার করেছি, কিন্তু দেখুন স্যার, বলতে গেলে আপনি আমার প্রাণটা বাঁচিয়েছেন। কেউ যখন আমার কথা শুনছিল না, আপনি আমায় বিশ্বাস করে ভরসা করে একটা সুযোগ করে দিয়েছেন, তাই আমি আপনার কাছে ঋণী। না হলে এতক্ষণে আমাকে পাগলাগারদে থাকতে হতো। আমি পাগল নই, আমাকে লড়াই করে যেতে হতো যে আমি সুস্থ, এটা সকলকে জানানোর জন্য। সেদিক থেকে আপনি ভেবে দেখুন, আমি নয় আপনিই কিন্তু আমার প্রাণ বাঁচিয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ওরা যে একে অপরকে অসম্ভব ভালোবাসে,
ওর বিপদে ঝাঁপিয়ে পড়ে। দুজনের যখন বিপদ হয় দুজনে ঝাঁপিয়ে পড়ে। সেই সময় দেখেছি অনন্যা কিছু দূরে দাঁড়িয়ে ওদের দুজনের অবস্থাটা দেখছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। অনন্যা ভাবছে ওরা কি শুধুই বন্ধু নাকি এর থেকেও বেশি। হয়তো ওরা বুঝতেই পারেনি একে অপরকে খুব ভালোবাসে। ওর মনে পড়ছে পুরোহিতমশাই বলেছিলেন যে স্ত্রীর জন্য স্বামী 100 ঘড়া জল শিবের মাথায় ঢেলেছিল। আবার মনে পড়ল যে কাজটাও করতে পারেনি সেই কাজটা শ্যামলী করেছে। প্রিয়া বলেছিল দণ্ডি কাটাটা সম্পূর্ণ করেছে শ্যামলীদি। ওর সব কিছু গোলমাল হয়ে যায়, বুঝতে পারে না এদের সম্পর্কটার গুরুত্বটা কতখানি। দেখেছি মন্দার আর রোহিণী এক জায়গায় গিয়ে দুজনে ভালোবাসার কথা বলছে। মন্দার বলছে যে এখন তো আর কিছু করা যাবে না। রোহিণীও বলল দেখো তোমার ওই সব বাদ দাও, ওই চুরি ডাকাতি এইসব এখন করব না। একে অরুণাবদাকে ধরে নিয়ে গেছে, তারপর আমরাও কেস খেয়ে যাব, মুশকিল হয়ে যাবে। বলছে ঠিক আছে তাহলে আমরা এখানে বসেই নিজেরা রোম্যান্স করি। বলছে ও তাই বুঝি? বলছে হ্যাঁ, তাছাড়া আবার কি, সময়টা তো কাটাতে হবে। ওরা যখন নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে সেই সময় চলে এসেছে শ্যামলী মন্দারকে ডাকতে। দেখছে ওরা আলিঙ্গনাবদ্ধ অবস্থায় রয়েছে। তখন বললো কী রে তোরা কী করছিস? বললো ওই যে চাঁদ দেখছি। চাঁদ বললো ও আকাশের তারা গুনছিস, চাঁদ দেখছিস, তা এইভাবেই কি দিন যাবে? তুই অফিসে জয়েন করবি না? কাল থেকে চল। রোহিণীকে বললো রোহিণী দিদি তুমি ওকে পাঠাবে, ঘরে বসে ও কী করবে? দেখেছি ওখানে চলে এসছে অনন্যা, অনিকেত, সকলকে ডেকে হাজির। প্রিয়া প্রতিমকে নিয়ে এসছে। সবাই মিলে ওরা আড্ডা দেবে, গল্প করবে। প্রিয়া বলছে দেখো দেখো তোমরা, এই যে প্রতিম মনমরা হয়ে বসে আছে, সবাই ওকে চেপে ধরেছে। কি হয়েছে? অনিকেত বলল তুই বস, কি হয়েছে? বলছে আমার নিজের দাদা যে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে আমি সেই জন্য নিজেকেই ক্ষমা করতে পারছি না। বলছে তুই কেন এসব মনে করছিস? এসব মনে করিস না। তুই মনে কর যে ও তো আমাদের আরেক ভাই। শ্যামলী বলল দেখো তোমরা, অরুণাবধা ভুল করেছে ঠিক, কিন্তু এই পরিবারেরই তো একজন। হয়তো জেল হাজত হবে, তারপরে শুধরে যাবে, আমরা সেই অপেক্ষায় থাকব। অনিকেত মনে মনে ভাবছে আপনিই পারেন এইরকমভাবে ভাবতে, আর কেউ পারবে না। এত অপরাধ করেছে তারপরেও আপনি এরকম ভাবছেন অরুণাবকে নিয়ে। ওরা প্রতিমের মনটা ভালো করার জন্য সকলে মিলে এক জায়গায় গিয়ে নাচ করতে শুরু করেছে। একসাথে প্রতিমকে ঘিরে নাচ করলো, ও হাসতে থাকলো। তখন শ্যামলী বলল এইভাবেই হেসে খেলে কাটিয়ে দিতে হবে জীবনটা। সকলকে বলল এখানকার কাজ আমার শেষ হয়ে গেছে, কালকে আমি ফিরে যাব আমার বাড়িতে। অবাক হয়ে গেছে হঠাৎ এইরকম কথা শুনে। অনিকেতের মন খারাপ। বলছে কেন তুমি ওখানে যাবে? বলছে আরে আমাকে তো যেতে হবে, আমি কি এখানে থেকেই যাব নাকি? আর তোমরা আটকিও না, ওকে আটকাতে হবে। ঠাম্মি এসছে। বলছে কিরে তোরা কিসের মিটিং করছিস? প্রিয়া জানিয়েছে ঠাম্মি শ্যামলীদি কাল চলে যাচ্ছে, তুমি কিছু একটা করো। তখন জানতে চেয়েছে যে আজকে কত তারিখ। অনিকেত, প্রতিম সব ছিল, ওরাই বলল যে কালকে সংক্রান্তি। বলল ব্যাস, ওকে আটকানোর একটা পথ পেয়ে গেছি। পরের দিন ভোর হয়েছে। ভোরবেলায় শ্যামলী ব্যাগটা গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই সময় ঠাম্মি উঠে পড়েছে। বলছে শ্যামলী আমি জানতাম যে ঠাম্মির সাথে আমার ঠিক দেখা হয়ে যাবে, তোমার সাথে তো দেখা হয়ে গেল, তুমি সকলকে বুঝিয়ে বলো, নাহলে ওরা কেউ ছাড়তে চাইছে না। এবার আমি বাড়ি থেকে চলে যাই, ওরা ভালো থাকুক, স্যার ভালো করে সংসার করুক। তখন ঠাম্মি বললেন তোমার তো আজকে যাওয়া হবে না। বলছে কেন ঠাম্মি, তুমি আর আটকিও না। বললো আজকে জানো না সংক্রান্তি, উৎসব পালন করতে হবে, পিঠে পুলি করতে হবে, পুজো করতে হবে। শ্যামলী বললো এই রে, আমি তো এইসব ভুলে গেছি, তাই তো আজকে আমার যাওয়া হবে না। এগুলো কে করবে? আমাকেই দেখে শুনে করতে হবে। শ্যামলী থেকে গেল। ওদিকে অরুণাব খুব মার খেয়েছে। দেখা করতে গেছে তৃষাকে দেখা করতে দিচ্ছিল না। তারপর
অরুণাবকে দেখে বলছে এই কী অবস্থা হয়েছে তোমার। অরুণাব বলল তুমি সকলের সামনে কেন ওরকম বললে যে আমি দোষী, আমাকে ধরে নিয়ে গেল। বলছে অরুণাব তুমি আমায় ভুল বুঝো না, আমি যদি তোমার সাথ দিতাম তখন আমাকেও পুলিশ ধরে নিয়ে লকআপে দিয়ে দিত, আমরা কেউ কিছু করতে পারতাম না, সেই জন্য ওরম করেছি। এখন আমাদের একটা কিছু করতে হবে। কি করব? অরুণাব তৃষাকে বলছে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, এখানে যা খেতে দিচ্ছে আমি খেতে পাচ্ছি না, আমি এখানে মরে যাব, দেখো আমাকে মারতে মারতে কী অবস্থা করেছে। কষ্ট পাচ্ছে তৃষা, মনে মনে ভাবছে শ্যামলী ওখানে আনন্দে থাকবে আর এখানে অরুণাব এই অবস্থা থাকবে, এটা কিছুতেই হতে পারে না, কিছু একটা করতে হবে। অরুণাব তখন বলল তুমি একটা কাজ করো, খোকনকে টাকা দাও, দিয়ে বলো যে সমস্ত দোষটা ওর মাথায় নিতে, তাহলে আমি ছাড়া পেয়ে যাব। তৃষা বলল সেটা কি ও করবে? তাহলে তো ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই সময় দেখেছি ওর বৌদি দেখা করতে এসেছিল খোকনের সাথে, পুলিশ দেখা করতে দেয়নি। তৃষা বলছে ওর বউ আছে, বৌদি আছে, দাদাটা চলে গেছে, ওর দায়িত্ব আছে, এই দুটো মহিলা, ওরা কি করবে? ও যদি জেল হাজতে থাকে মনে হয় না টাকা দিয়ে কোনো বন্দোবস্ত করা যাবে। অরু বলল তুমি কিছু একটা ভাবো, আমাকে এখান থেকে বার করে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারছি না। ওরা হাত ধরে অনুনয় বিনয় করছে, ছাড়া পেয়ে গেলে ওর অবস্থা তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু শ্যামলীকে টাইট করার জন্য আবার নিত্য নতুন ফোন দিয়ে আটবে। হয়তো খোকন টাকার লোভে সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেবে, ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, কিন্তু শ্যামলী বা জোড়াবাড়ির কী হাল হবে। দেখতে থাকবো কেমন লাগছে তোমাদের নতুন নতুন আপডেটগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।